ডিজিটাল পাবলিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের টপিকস হলো সিস্টেম অফ দ্য হিউম্যান বডির পার্ট নাম্বার 8 এবং এটাই আজকে লাস্ট পার্ট। এরপরে আমরা এই পার্টেই নিউট্রিয়েন্টস বা পুষ্টি শুরু করব। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা শুরু করি। ফার্স্ট বলছে ক্রেবস সাইকেলস বা ক্রেবস চক্র। ইট ওয়াজ ডিসকভার্ড বাই হেন্স ক্রেবস ইন 1937। তো ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল এটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী হেন্স ক্রেবস 1937 খ্রিস্টাব্দে। দিস ইজ অলসো কল্ড সাইট্রিক অ্যাসিড সাইকেল অর ট্রাইকার্বক্সিলিক সাইকেল। তো এই ক্রেবস চক্রকে বলা হয় সাইট্রিক অ্যাসিড চক্র অথবা ট্রাইকার্বক্সিলিক সাইকেল বলা হয়। দিস প্রসেস ইজ কমপ্লিটেড ইনসাইড দ্য মাইটোকন্ড্রিয়া ইন প্রেজেন্স অফ স্পেসিফিক এনজাইম। তো এই ক্রেবস চক্রটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়ে থাকে একটা বিশেষ উৎসেচকের উপস্থিতিতে। নেক্সট বলছে ব্রেকডাউন অফ পাইরুভেট ইনটু CO2, H2O and energy takes place in mitochondria. পাইরুভেট যখন ভাঙে তখন কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তি মাইটোকন্ড্রিয়া থেকে নির্গত হয়। নেক্সট বলছে টু অ্যাটমস অফ ইচ ADP and ATP আর ফর্মড। তো দুটো পরমাণু প্রত্যেকটা, যেমন ADP অ্যাডিনোসিন ডাইফসফেট এবং ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এগুলো তৈরি হয় আর প্রতিটা দুই অণু করে থাকে। নেক্সট বলছে ইন দিস সাইকেল 4 পেয়ার অফ হাইড্রোজেন অ্যাটমস আর রিলিজড। তো এই চক্রে 4 জোড়া হাইড্রোজেন পরমাণু নির্গত হয়। নেক্সট in complete cycle 2 molecules of pyruvic acid produced 12 molecule of carbon dioxide. তো দুটো অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে 12 অণু কার্বন ডাইঅক্সাইড একটা সম্পূর্ণ সাইকেলে বা চক্রে। নেক্সট ইন আওয়ার সিস্টেম ম্যাক্সিমাম নাম্বার অফ ATP molecules are formed during Krebs cycles. তো আমাদের যে সিস্টেম বা তন্ত্র আছে এতে সবথেকে বেশি পরিমাণ ATP অণু তৈরি হয় ক্রেবস চক্রের সময়। নেক্সট প্রোডাকশন অফ এনার্জি। তো এনার্জি কিভাবে উৎপন্ন হয় বা শক্তি উৎপাদন। নেক্সট বাই দি অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড 1 atom of ATP, 5 atoms of NADH and 1 atom of NADH2 are formed. তো যখন জারণ হয় পাইরুভিক অ্যাসিড তখন এক অণু ATP এবং 5টা NAD এবং 5টি NADH এবং একটি NADH2 তৈরি হয়। নেক্সট বলছে from one atom of NADH 3 atoms of ATP and from one atom of NADH2 2 atoms of ATP are obtained. এইখানে দেখো বলেছে একটা NADH থেকে তিনটে পরমাণু ATP উৎপন্ন করে। ঠিক আছে, একটা ডিএনএস থেকে 3টে ATP পরমাণু উৎপন্ন করে এবং NADH2 এখান থেকে দুটো পরমাণু ATP উৎপন্ন করে। ঠিক আছে, তো ফার্স্ট দেখো শক্তি প্রথম পর্যায়ে যখন পাইরুভিক অ্যাসিড জারিত হয় তখন 5টা NADH, একটা ATP এবং একটা NADH2 পাওয়া যায়। এইবার NADH একটা থেকে 3টে ATP অণু পাওয়া যায় এবং একটা NADH থেকে দুটো ATP অণু পাওয়া যায়। এরপরে নেক্সট বলছে হেন্স ফ্রম 1 atom of pyruvic acid 1 plus 3 multiply 5 plus 2 multiply 1 equals to 18 atoms of ATP are obtained. তার মানে এখান থেকে একটা পরমাণু পাইরুভিক অ্যাসিড থেকে এই এক অণু ATP প্রথমে, ঠিক আছে, এবং 5 অণু যে NADH পাওয়া যেত এই 5 অণু থেকে এবং এই 5টি যে NADH পরমাণু পাওয়া যেত এবং প্রতিটা থেকে 3 অণু ATP শক্তি উৎপন্ন হতো, তাহলে 5টা থেকে টোটাল 15টা হবে এবং NADH2 একটা থেকে দুটো ATP
পরমাণু পাওয়া যেত, তাহলে একটা থেকে দুটো পাওয়া যাবে। তাহলে এর জন্য 2 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলো, তাহলে 2। তাহলে টোটাল এখানে 1 প্লাস, এখানে টোটাল 1 যোগ 15 যোগ 2, তাহলে টোটাল এখানে 18 পরমাণু, 18টি এটিপি পরমাণু পাওয়া যাবে। ঠিক আছে, মানে একটা পাইরুভিক অ্যাসিড থেকে 18টি এটিপি পরমাণু পাওয়া যাবে বা পাওয়া যায়। একটা পাইরুভিক অ্যাসিড থেকে 18টি এটিপি পরমাণু তৈরি হয়। মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে ফ্রম 1 atom of glucose 2 atoms of pyruvic acid are formed। এইবার একটা পরমাণু গ্লুকোজ থেকে দুটো পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। নেক্সট বলছে বাই হুইচ 36 atoms of ATP are released। তো একটা গ্লুকোজ যখন জারিত হয়, দুটো পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, আর প্রতিটা পাইরুভিক অ্যাসিড জারিত হলে 18টি এটিপি পরমাণু উৎপন্ন হয়। তাহলে দুটো যদি পাইরুভিক অ্যাসিড জারিত হয়, তাহলে টোটাল 36টা পরমাণু, 36টা এটিপি পরমাণু উৎপন্ন হবে। ডিউরিং গ্লাইকোলাইসিস, আর এই গ্লাইকোলাইসিসের সময় 2 atoms of ATP are obtained। আর এই গ্লাইকোলাইসিস যখন সম্পন্ন হয় তখন আরও দুটো পরমাণু এটিপি উৎপন্ন হয়। তাহলে টোটাল 38টা পরমাণু উৎপন্ন হলো, 38টি পরমাণু শক্তি উৎপন্ন হলো। হেন্স ডিউরিং অক্সিডেশন অফ 1 atoms of glucose total 2 plus 36 equals to 38 ATP atoms are obtained। তো যখন একটা পরমাণু গ্লুকোজ জারিত হয় তখন টোটাল 36টি এটিপি পরমাণু শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে একটা পাইরুভিক অ্যাসিড জারিত হলে 18টি এটিপি পরমাণু উৎপন্ন হয়, এবং দুটো যদি জারিত হয় তাহলে 36টা, এবং একটা গ্লুকোজ পরমাণু যদি জারিত হয়, তাহলে টোটাল 38টি এটিপি পরমাণু শক্তি উৎপন্ন হয়। মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে রেসপিরেটরি সাবস্টেন্স বা শ্বসন বস্তু। Carbohydrate, fat and proteins are the main respiratory substance. At first, oxidation of glucose takes place, then fat। তো দেখো, রেসপিরেটরি সাবস্টেন্স মানে যেই বস্তুগুলো শ্বসন হয় সেগুলো মূলত কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন। এইগুলো রেসপিরেটরি সাবস্টেন্স এর প্রধান উপাদান। প্রথমে দেখো, তারপরে বলেছে প্রথমে গ্লুকোজের জারণ হবে, তারপরে ফ্যাটের। নেক্সট, আফটার কনজাম্পশন অফ কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাট অক্সিডেশন অফ প্রোটিন স্টার্ট। তারপরে কার্বোহাইড্রেট যখন শ্বসন সম্পন্ন হয়ে যাবে এবং ফ্যাট সম্পন্ন হয়ে যাবে, তারপরে একদম শেষে প্রোটিন রেসপিরেটরি বা প্রোটিন এর শ্বসন শুরু হবে। ঠিক আছে, এরপরে বলছে নোট, রেসপিরেশন ইজ এ ক্যাটাবলিক প্রসেস, ইট ইজ অলসো রিডিউসড দ্য ওয়েট অফ দ্য বডি। তো এই শ্বসন কিন্তু একটা অপচিতি বিপাক, কারণ এই শ্বসনের ফলে দেহের ওজন কমে যায়। ঠিক আছে, এর জন্য এটাকে অপচিতি বিপাক বা ক্যাটাবলিক প্রসেস বলে। নেক্সট বলছে রেসপিরেশন ইজ কন্ট্রোলড বাই মেডুলা অবলাঙ্গোটা। আর এই শ্বসন কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে মেডুলা অবলাঙ্গোটা, যেখান থেকে মেরুদণ্ডের উৎপত্তি এবং মস্তিষ্কের শেষ অংশ মানে পশ্চাৎ অংশ। ঠিক আছে, এইখানেই কিন্তু এই রেসপিরেশনটা নিয়ন্ত্রণ করে থাকে মেডুলা অবলাঙ্গোটা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, সায়ানাইড পয়জনিং কজেস ডেথ ইন সেকেন্ড ডিউ টু ব্রেকিং ডাউন দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সিস্টেম। সায়ানাইড যে বিষ, এটা জীবে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই মানুষের মৃত্যু ঘটে কয়েক সেকেন্ডের মধ্যেই, কারণ এই সায়ানাইড বিষটা আমাদের শরীরের মধ্যে চেইন সিস্টেমের মাধ্যমে ইলেকট্রন পরিবাহিত হয়, এই ইলেকট্রন পরিবহনে বাধা সৃষ্টি করে, যার ফলে তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। ঠিক আছে, তো এইখানে সিস্টেম অফ দ্য হিউম্যান বডির পার্ট নাম্বার 8 কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা শুরু করব নিউট্রিয়েন্ট বা পুষ্টি। নেক্সট বলছে টু মেনটেন লাইফ অর্গানিজমস পারফর্ম সাম বেসিক ফাংশন ইজ কল্ড নিউট্রিশন। তো প্রাণীদের জীবন ধারণের জন্য কিছু বেসিক কাজ করে থাকে, তাকে নিউট্রিশন বা পুষ্টি বলে।
Nutrition is one of the basic functions of life in which intake of food, digestion, absorption, assimilation, and ejection undigested foods are included. তো নিউট্রিশনের তার মধ্যে একটা বেসিক যে কাজ হলো সেটা হলো খাবার গ্রহণ, হজম, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ এবং এই যে না হজম হওয়া খাবারগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, নিউট্রিশনের মধ্যে অন্তর্ভুক্ত। নেক্সট বলছে নিউট্রিয়েন্ট বা পুষ্টি। Nutrients are the substance by which an organism get energy or it used for biosynthesis of its body. তো নিউট্রিয়েন্ট হলো এমন একটা বস্তু যেগুলো জীবকে জীব কিছু শক্তি পেয়ে থাকে আর শরীরকে জৈবিক সংশ্লেষে সাহায্য করে। ঠিক আছে, তাহলে নিউট্রিয়েন্ট বা পুষ্টি হলো এমন কিছু বস্তু যেগুলো থেকে প্রাণী শক্তি পেয়ে থাকে এবং তাদের শরীরকে জৈবিক সংশ্লেষে সাহায্য করে। নেক্সট, ফর এক্সাম্পল কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট আর দি সোর্স অফ এনার্জি। তো উদাহরণস্বরূপ বলা যেতে পারে কার্বোহাইড্রেট এবং ফ্যাট এইগুলো শক্তির উৎস। ফ্যাটস, প্রোটিন অ্যান্ড মিনারেলস আর দ্য নিউট্রিয়েন্ট ইউজড ফর বায়োসিনথেসিস। আর যেখানে এই প্রোটিন এবং খনিজ মৌল, এই প্রোটিনগুলি মূলত জৈবিক সংশ্লেষে সাহায্য করে। প্রোটিন এবং মিনারেলস এরা শরীরে শক্তি দেয় না বা প্রাণীদের শক্তি দেয় না, কিন্তু তবুও এদের প্রয়োজন। নেক্সট বলছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটস আর অর্গানিক কম্পাউন্ড in which the ratio of carbon, hydrogen and oxygen is 1:2:1. কার্বোহাইড্রেট হলো একটা জৈব যৌগ যেটার অনুপাত হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা হলো 1:2:1। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কি অনুপাতে থাকে এইভাবে কোশ্চেন আসতে পারে, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 1:2:1। ওকে, নেক্সট বলছে কার্বোহাইড্রেট in the form of sugar and starch are major intake in animals and humans. তো কার্বোহাইড্রেট ঠিক আছে, শর্করা এবং স্টার্চ এর রূপে বিশাল উৎস। কার্বোহাইড্রেট হলো শর্করা এবং স্টার্চ রূপে বিশাল যৌগ, বিশাল উৎস। সুগার এবং শর্করা এবং শর্করা ও স্টার্চ এর বিশাল উৎস হলো কার্বোহাইড্রেটের। আর এইগুলো, এই সুগার এবং স্টার্চ বা শর্করা এবং স্টার্চ এইগুলো খাদ্য হিসাবে গ্রহণ করে প্রাণী এবং মানুষেরা। ঠিক আছে, নেক্সট বলছে 50 to 75% এনার্জি ইজ অবটেইন বাই অক্সিডেশন অফ কার্বোহাইড্রেট। আর 50 থেকে 75% শক্তি এই কার্বোহাইড্রেট জারণের ফলেই অর্জিত হয়। নেক্সট, কার্বোহাইড্রেট containing aldehyde groups is called aldose and which ketone group is called ketose. তো কার্বোহাইড্রেট যেটার মধ্যে অ্যালডিহাইড যৌগ থাকে বা দল থাকে তাকে বলা হয় অ্যালডোস, এবং যার মধ্যে কিটোন গ্রুপ থাকে তাকে বলা হয় কিটোস। ঠিক আছে, কার্বোহাইড্রেটের আবার দুটো ভাগ, একটা হলো অ্যালডোস আর একটা কিটোস। নেক্সট, কার্বোহাইড্রেট আর ড্রাইভড অফ পলিহাইড্রক্সি অ্যালকোহলস। তো কার্বোহাইড্রেট এটা অর্জিত হয় পলিহাইড্রক্সি অ্যালকোহল থেকে। ঠিক আছে, নেক্সট, ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটকে আবার শ্রেণীবিভাগ করা হয়েছে। কার্বোহাইড্রেটস আর ক্লাসিফাইড ইনটু 3 মেজর গ্রুপস। কার্বোহাইড্রেটকে আবার তিনটে প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হলো মনোস্যাকারাইড, যার মধ্যে একটা কার্বোহাইড্রেট থাকে। ঠিক আছে, দিস আর সিম্পল সুগার মেড আপ অফ সিঙ্গেল পলিহাইড্রক্সি অর কিটোন ইউনিট। তো এটা একটা মাত্র শর্করা নিয়ে গঠিত এবং একটা বা সিঙ্গেল পলিহাইড্রক্সি থাকে, এটাকে বলা হয় মনোস্যাকারাইড। নেক্সট, মোস্ট abundant monosaccharides found in nature is glucose containing 6 carbon atoms. তো যে মনোস্যাকারাইডটা পরিবেশে সব থেকে বেশি পাওয়া যায় গ্লুকোজ রূপে, ঠিক আছে, যার মধ্যে 6টা কার্বন অ্যাটম থাকে। ঠিক আছে, গ্লুকোজ হলো এমন একটা মনোস্যাকারাইড যেটা প্রকৃতিতে বেশি পরিমাণে পাওয়া যায়, আর এই গ্লুকোজের মধ্যে কিন্তু 6টা কার্বন অ্যাটম থাকে। মোস্ট ইম্পর্টেন্ট, গ্লুকোজের মধ্যে কটা কার্বন অ্যাটম থাকে, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 6টা। ওকে, নেক্সট বলছে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেপ্টোস আর দি টাইপস অফ মনোস্যাকারাইড। তো
মনোস্যাকারাইডের এই উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করে নেবে। ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেপ্টোস, এই চারটে হলো মনোস্যাকারাইডের উদাহরণ। নেক্সট, গ্লুকোজ ইজ এ টাইপ অফ হেক্সোস সুগার। গ্লুকোজ আগে বলে দিলাম, গ্লুকোজ 6টা কার্বন অ্যাটম থাকে, এর জন্য এটাকে বলা হয় হেক্সোস সুগার বা হেক্সোস শর্করা। নেক্সট, দ্য সুইটেস্ট সুগার ইজ ফ্রুক্টোজ, মোস্ট ইম্পর্টেন্ট। সব থেকে মিষ্টি শর্করা হলো এই ফ্রুক্টোজ, যেটা ফলে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে ফল হলো সব থেকে মিষ্টি শর্করা। নেক্সট, অলিগোস্যাকারাইড। When 2 to 10 monosaccharides join together they form oligosaccharide. যখন 2 থেকে 10টা মনোস্যাকারাইড একসঙ্গে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট বা স্যাকারাইড তৈরি করে সেটা হলো অলিগোস্যাকারাইড, ঠিক আছে। They are usually crystalline in nature and sweet in taste. আর এরা মূলত প্রকৃতিতে কেমন হয়, দানাদার হয় এবং মিষ্টি স্বাদের হয়, ঠিক আছে। অলিগোস্যাকারাইড কিন্তু মিষ্টি স্বাদের হয়। নেক্সট, maltose, sucrose, lactose are disaccharides made up of 2 monosaccharides. তো maltose, sucrose এবং ল্যাকটোজ এগুলো হলো ডাইস্যাকারাইড দিয়ে তৈরি, মানে দুটো শর্করা দিয়ে তৈরি, ঠিক আছে। আর এগুলোকে বলা হয় মনোস্যাকারাইডের উদাহরণ, ঠিক আছে। maltose, sucrose, lactose, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মনোস্যাকারাইডের উদাহরণ, ঠিক আছে। আর এই প্রতিটা maltose, sucrose, lactose এগুলো দুটো শর্করা দিয়ে তৈরি, ঠিক আছে। নেক্সট, পলিস্যাকারাইড। These are the compound of sugar which are formed due to join large number of monosaccharide. তো দেখো, এটা হলো একটা যৌগ যেখানে অনেক সংখ্যায় মনোস্যাকারাইড যুক্ত হয়ে এই পলিস্যাকারাইড গঠন করে। নেক্সট, there are insoluble in and tasteless. তো there are insoluble and tasteless। আর এই পলিস্যাকারাইড কিন্তু জলে অদ্রবণীয়, মানে দ্রবণীয় নয়, এবং এরা স্বাদহীন। পলিস্যাকারাইডের কোনো স্বাদ থাকে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ঠিক আছে, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, সাইটিন। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট পলিস্যাকারাইডের উদাহরণ হলো স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ এবং সাইটিন বা সিটিন, যেটাই বলো, এগুলো পলিস্যাকারাইডের উদাহরণ। পরের কোশ্চেন, ফাংশন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের কাজ। ফার্স্ট যে কাজটা বলছে, কার্বোহাইড্রেট ওয়ার্কস অ্যাজ ফুয়েলস। তো কার্বোহাইড্রেট জ্বালানি হিসাবে কাজ করে। ডিউরিং দ্য প্রসেস অফ রেসপিরেশন গ্লুকোজ ব্রেক ডাউন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার H2O with the release of energy. 1 gram of glucose gives 4.2 kilocalories energy. Most important question এটাও। তো কার্বোহাইড্রেট জ্বালানি রূপে কাজ করে, আর এটা শ্বসন প্রক্রিয়ার সময় গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং জল এবং শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে, মানে শক্তি এগুলো নির্গত হয়। আর 1 গ্রাম গ্লুকোজ যখন জারিত হয় তখন 4.2 কিলোক্যালোরি শক্তি নির্গত হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড, জল তো নির্গত হয়, তার সঙ্গে 4.2 কিলোক্যালোরি শক্তি নির্গত হয়। নেক্সট বলছে, গ্লুকোজ ইজ দ্য সোর্স অফ ইমিডিয়েট এনার্জি প্রোডাকশন ইন দ্য সেলস। তো কোষের মধ্যে এই গ্লুকোজ হলো তৎক্ষণাৎ শক্তি প্রদানকারী বা শক্তি উৎপাদনকারী উপাদান। তাহলে হঠাৎ করে, ঠিক আছে, যদি কোষের শক্তির দরকার হয়ে পড়লে গ্লুকোজ সেই শক্তির যোগান দিয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, নিউক্লিক অ্যাসিডস আর পলিমার্স অফ নিউক্লিওসাইডস অ্যান্ড নিউক্লিওটাইডস কন্টেনিং পেন্টোজ সুগারস। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে পলিমার থাকে, যেটা নিউক্লিওসাইডস বলে, এবং নিউক্লিওটাইডের মধ্যে পেন্টোজ সুগার মানে 5টা সরল শর্করা থাকে, ঠিক আছে। Lactose of milk is formed from glucose and galactose. দুধের যে ল্যাকটোজ, এটা গ্লুকোজ এবং গ্যালাক্টোজ থেকে তৈরি হয়, ঠিক আছে। তাহলে ল্যাকটোজ এটা মূলত তৈরি হয় গ্লুকোজ এবং গ্যালাক্টোজ থেকে। মোস্ট ইম্পর্টেন্ট। গ্লুকোজ ইজ ইউজড ফর দ্য ফরমেশন অফ ফ্যাট অ্যান্ড অ্যামিনো অ্যাসিড। আর
এই গ্লুকোজ মূলত ফ্যাট এবং অ্যামিনো অ্যাসিড তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট, কার্বন স্কেলেটন of monosaccharide is used in the formation of fatty acid, cytin, cellulose, etc. তো কার্বন স্কেলেটন মানে কার্বনটা মূলত কার্বন মনোস্যাকারাইড, ঠিক আছে, কার্বন মনোস্যাকারাইডের যে কার্বন, এটা ব্যবহার করা হয় ফ্যাটি অ্যাসিড, সাইটিন এবং সেলুলোজ তৈরি হতে, ঠিক আছে। তাহলে গ্লুকোজ এটা ব্যবহার করা হয় ফ্যাট এবং অ্যামিনো অ্যাসিড তৈরিতে, আর কার্বন ব্যবহার করা হয় ফ্যাটি অ্যাসিড, সাইটিন এবং সেলুলোজ তৈরিতে। নেক্সট বলছে সোর্স অফ কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটের উৎসটা কি? হুইট গম, রাইস ধান, মেইজ ভুট্টা, সুইট পটাটো মিষ্টি আলু এবং পটাটো যেটা এমনি আলু, অ্যান্ড আদার প্লান্ট অ্যান্ড অ্যানিমালস আর দি সোর্স অফ কার্বোহাইড্রেট। এবং অন্যান্য কিছু প্রাণী আছে এবং উদ্ভিদ আছে যেগুলো কার্বোহাইড্রেটের উৎস বা এর থেকে কার্বোহাইড্রেট পাওয়া যায়। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।